চলে গেছে, বুঝছো? পরে হটস্পট দিয়ে আর কি আসলাম। যাই হোক, আমরা আবার একটু পড়াশোনায় ফিরি, কেমন? হ্যালো হ্যালো। জি স্যার। জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, তো স্ট্রিপিং করতে গেলে আমরা কয়েকটা ভাবে স্ট্রিপ করতে পারি। একটা হচ্ছে একটা করে সিঙ্গেল প্ল্যান্ট নেব, মানে একটা করে পাট গাছ নেব, নেওয়ার পরে সেপারেটলি একটা গাছ থেকে ফাইবার এক্সট্রাক্ট করব, এই একটা প্রসেস। আরেকটা হচ্ছে না, টেক অফ এ বান্ডেল অফ স্টক, মানে আমরা এক গুচ্ছ বান্ডেল নেব, হাত ভর্তি করে গুচ্ছ নেব, তারপর হচ্ছে ব্রেকিং ইট ইন এ টু অ্যান্ড ফ্রো মোশন ইন ওয়াটার। তোমার এক গুচ্ছ পাট নিয়ে তারপর সেটা পানিতে টু অ্যান্ড ফ্রো মোশন করে আমরা ফাইবার গুলাকে এক্সট্রাক্ট করব। আচ্ছা, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, আপনাকে দেখতে পাচ্ছি। প্রথম যে মেথডটা বললাম সেটা হচ্ছে, ধরো এটা একটা পাট গাছ, তো এর আউটার লেয়ারে কি আছে? পাটের যেটা আঁশ যেটা বলতেছি আমরা, সেই আঁশটা আছে, আর ভিতরে আছে পাটখড়ি। যখন এটা রেটিং হয়ে যাবে, পানিতে ভিজায় রাখার পরে যখন রেটিং হয়ে যাবে, তখন এই আঁশগুলাকে ইজিলি তুমি খুলে আনতে পারবা। কোথা থেকে? তার স্টিম থেকে। তো এখানে বলা হচ্ছে যে তুমি একটা করে সিঙ্গেলি একটা করে নিবা, নেওয়ার পরে হাত দিয়ে ফাইবার গুলাকে ছাড়াবা। এটা একটা প্রসেস হতে পারে যে সিঙ্গেলে করে। আরেকটা প্রসেস হতে পারে, সেটা হচ্ছে যে না, তুমি যে ফুললি তুমি এক গুচ্ছ হাতের মুঠো করে এরকম এক মুঠ ফাইবার নিবা, কেমন? হ্যালো, এই নেট আসছে স্যার? হ্যালো স্যার, মানে ভিডিওটা স্টাক হয়ে যাচ্ছে বারবার। এখন স্যার ঠিক আছে। জি স্যার, এখন ঠিক। বলতেছি একটা সিঙ্গেল ফাইবার নিবা, তারপরে সিঙ্গেল ফাইবার থেকে মানে সিঙ্গেল একটা প্ল্যান্ট নিবা, তার থেকে ফাইবার সরাবা, মানে একটা পাট গাছ নিবা, তার থেকে ফাইবার সরাবা, সেটা একটা প্রসেস হতে পারে। আরেকটা হচ্ছে না, তুমি হাতের এক গুচ্ছ পাট নিবা, নেওয়ার পরে তোমরা দেখবা গ্রামের বাড়িতে ছোট এতটুকু একটা লাঠি নেয়, লাঠি নিয়ে এর মাথায় এইভাবে বাড়ি দেয়, তাই না? দেখছো? জি স্যার। হ্যাঁ, বাইরে এখানে দিতে। বাড়ি দেয়। এখানে বাড়ি দিলে কি হবে? এই যে ফাইবার গুলো আছে সে পাট কাঠি থেকে এটা সরে যাবে, সরে যাওয়ার পরে দেখবা এই মাছ বরাবর ভাঙে ফেলে, তাই না? দেখছো? জি স্যার, এটা স্লাইস করে মানে। হ্যাঁ, মাছ বরাবর ভাঙে, ভাঙার পরে সেই যে কাঠের লাঠিটা সেটা এখানে দিয়ে এইভাবে পানির ভিতরে এইভাবে ঝাঁকি দেয়, ঝাঁকি দিলে কি হয়? পাটকাঠির ছোট অংশটুকু নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই যে এখানে যে ফাইবার গুলা থাকে সেটা হাতের ভিতরে এইভাবে মুঠিবদ্ধ করে এইভাবে ধাক্কা দেয়, তাই না? দেখছো? জি স্যার। জি স্যার, আপনি স্যার ভিডিওতে দেখাইছিলেন স্যার লাস্ট ক্লাসে। হ্যাঁ, লাস্টে দেখাইছিলাম। তারপর আমি আবারও বলতেছি যে প্রথমে হাতের এক গুচ্ছ পরিমাণ ফাইবার নেবে, নেওয়ার পরে শেষ যে প্রান্তটা মানে গোড়ার দিকের যে প্রান্ত, সেইখানে কি করে? এরকম একটা লাঠি দিয়ে এভাবে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে কি হবে? এখান থেকে ফাইবার গুলো ছেড়ে দেয় পাটকাঠি থেকে। ছাড়ার পরে এই জায়গা বরাবর একটু বেন্ড করে ভাঙে ফেলে, এই বড় ভাঙে পানির দিকে। ধরো এই যে একটা ভদ্রলোক দাঁড়ায় আছে, এরকম করলো, করার পরে এই যে লাঠি, সেই লাঠি এখানে দিয়ে এইভাবে চাপ দিবে, দেওয়ার পরে কি হয়? মাথাটা তো ছাড়াই দিছে, পাটকাঠি আস্তে করে নিচে নেমে যায়, তাই না? জি স্যার। নেমে যাওয়ার পরে হাতে যে যতটুকু ভাঙা ফেললা, তো এই যে এইটুকুর মধ্যে তো কোনো পাটকাঠি নাই, এইটুকু সরাসরি পাট হয়ে গেছে, পাটের আঁশ হয়ে গেছে। এটাকে তোমার এই ডান হাতে ধরে এইভাবে সামনের দিকে ধাক্কা দেয়, তাই না? দেখছো না এটা? পানির ভিতরে জি এইভাবে ধাক্কা দেয়। এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন, সামনে পিছনে ধাক্কা দেয়। এতে কি হবে? লম্বা পাটকাঠি গুলো সামনের দিকে আগে যাবে আর ফাইবার গুলো আস্তে করে ছেড়ে আসবে। এই প্রসেসের মাধ্যমেও তুমি কি করতে পারবা? ফাইবারটাকে এক্সট্রাক্ট করতে পারবা। আচ্ছা, দেন হচ্ছে ওয়াশিং দ্য স্টকস ফার্স্ট বাই স্ট্যান্ডিং ইন ওয়েস্ট ডিপ ওয়াটার এন্ড দেন স্ট্রিপিং আফটার ওয়াশ। যে তুমি কোমর পর্যন্ত পানিতে দাঁড়াইয়া স্টক গুলাকে ওয়াশ করে দেন ফাইবার গুলাকে স্ট্রিপিং করবা। তো এইভাবেই আসলে মেইনলি আমাদের কি করা হয়, যে এই ফাইবার গুলাকে স্ট্রিপিং করা হয়, তার মানে কাণ্ড থেকে ফাইবার গুলাকে ছাড়িয়ে নেওয়া হয়। দেখো, স্ট্রিপিং বাই হ্যান্ড,
দেখো এখানে কি বলা হচ্ছে, the bundle of streams are removed from the water, allowed to drain off, and then each stream stripped separately. এখানে বলা হচ্ছে যে তোমার যখন রেটিং হয়ে যাবে, রেটিং হয়ে যাওয়ার পরে পানিগুলা সরাই ফেলবে, পানিগুলা সরাই ফেলার পরে এই যে ড্রেন অফ করে ফেলবে, তার মানে পানিগুলাকে বের করে দিবে। তারপরে ওই প্রত্যেকটা স্ট্রিম থেকে সেপারেটলি ফাইবার গুলাকে কালেক্ট করবে। ফাইবারস আর মেড আপ টু হ্যান্ডফুল এন্ড দেন ওয়াশ, তারপরে হাত ভর্তি করে ওই ফাইবার নিয়ে এটা পানিতে ওয়াশ করবে। তাহলে এখানে কি করা হয়েছিল যে পানিগুলাকে রিমুভ করে দিয়ে তারপরে সেপারেটলি ফাইবার গুলাকে কালেক্ট করবে। এটা হচ্ছে স্ট্রিপিং বাই হ্যান্ড। আর এটা হচ্ছে কি বাঞ্চ স্ট্রিপিং। বাঞ্চ স্ট্রিপিংটা কি, দ্য ওয়ার্কার স্ট্যান্ড ইন ওয়াটার, মানে যারা কাজ করে তারা পানিতে দাঁড়ায় থাকবে। হি টেকস সাম স্টিমস ইন হিজ লেফট হ্যান্ড, এই যে আমি তোমাকে যেটা বললাম একটু আগে, যে সে বাম হাতে এক গুচ্ছ পাটের যে গাছ সেটা নিবে। and beats the rods of the steam cloth a wooden mallet, এই যে তোমাকে বললাম যে এই বিট করবে ওই যে গোড়ার দিকের যে কাণ্ডগুলা, যে গোড়ার দিকে আমার যে রোডসটা আছে, যে ওই যে পাট গাছের সেই রোডস এর গোড়ার দিকে কি করবে, বাড়ি দিবে একটা কাঠের একটা উডেন ম্যালেট দিয়ে। হোয়েন দ্য রোডস, এই দেখো এই রোডসটা কিন্তু একটু বানান ভুল হয়েছে, খেয়াল করছো? হ্যালো, ROOTS হবে কেমন? জি স্যার, এই রোডস তো রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে এই যে এটা দেখছো পরের লাইন, ঠিক আছে, এটা হবে when the roads ends are sufficiently crushed, they are broken off. Loose the fibers are then drawn to permit easy separation from the rest of the stems. The stripped of fibers are then washed. এই যে আমি তোমাকে একটু আগে যে প্রসেসটা ভিডিওতে আমি হাত দিয়ে দেখাইলাম, সেই কাজটা এখানে করা হয়। যে প্রথমে যে একটা সুন্দর একটা কাঠের লাঠি কিংবা কাঠের একটা কাণ্ডর অংশ নিয়ে সেটা কি করা হয়, যে আমার পাট গাছের প্রান্তে শেষ প্রান্তের দিকে বিট করা হয়। বিট করলে কি হয়, ফাইবার গুলাকে ছেড়ে যায়, ক্রাস্ট হয়। তখন ওই যে মাছ বরাবর ভেঙে পাটকাঠি গুলা নিচের দিকে চাপ দেওয়া হয় টু অ্যান্ড ফ্রো ভাবে, এবং বাকি যে ফাইবার গুলা থাকলো ওইটা হাতের মধ্যে জড়াই নিয়ে সামনের দিকে একবার ধাক্কা দেওয়া হয়, আবার পিছন দিকে টান দেওয়া, যে কারণে কি হবে, ফাইবার গুলা ছেড়ে যাবে। তো এইভাবে বাঞ্চ স্ট্রিপিং হয়। একটা হচ্ছে হ্যান্ড স্ট্রিপিং আর একটা হচ্ছে বাঞ্চ স্ট্রিপিং। তারপর হচ্ছে ওয়াশিং এন্ড ড্রাইং, যখন তোমার ফাইবার গুলাকে এক্সট্রাক্ট করে ফেললা, যে এক্সট্রাক্টেড ফাইবারস আর ওয়াশড ইন এ ক্লিন ওয়াটার, the dark color of the fibers can be removed by stripping, by dipping them in turbidite water for 15 to 20 minutes and again washed in clean water. After squeezing excess water, the fibers are hang on bamboo railing for sun dry for 2 or 3 days. এটা তোমরা বুঝতে পারতেছো যে যখন ওয়াশ হয়ে যাবে, ওয়াশ হয়ে যাওয়ার পরে সেটা কি আমরা বাঁশের তৈরি একটা তারের সাথে ঝোলাই দেই না? হ্যালো হ্যালো স্যার ভয়েস হয়ে আসতেছে স্যার, শোনা যাচ্ছে না ভালোভাবে। শোনা যায় না? স্যার এখন শোনা যাচ্ছিল, কিছুক্ষণ আগে স্যার ভয়েস ক্র্যাকড হয়ে আসতেছিল স্যার। আচ্ছা, আমি বললাম যে তোমার ফাইবার গুলাকে কালেক্ট করার পরে সেটাকে আমার ক্লিন ওয়াটার দ্বারা ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে সেটাকে আমার এক্সেস ওয়াটারটাকে স্কুইজিং করার জন্য বাঁশের তৈরি একটা রেলিং এর উপরে ঝুলাই দিতে হবে। তোমরা দেখছো তো যে পাট গুলাকে ধোয়ার পরে কি করা হয়, পাটের একটা বাঁশের তৈরি একটা বাঁশ ঝুলাই দেওয়া হয়, তাই না? দুই প্রান্তে বেঁধে তার উপরে এই পাটের আঁশগুলাকে ঝুলায় শুকায় দেওয়া হয়, তাই না? দেখছো না এগুলা? জি স্যার, মানে বড় পাশে টাঙায় দেয় পাটগুলো। 2 থেকে 3 এর জন্য, হ্যাঁ এটা। তারপর হচ্ছে বেলিং এন্ড প্যাকিং। দ্য জুট ফাইবার ইজ গ্রেডেড ইনটু টপস, মানে তোমার জুট ফাইবার গুলাকে এরপরে গ্রেডিং করা হয়, শুকানোর পরে এগুলাকে গ্রেডিং করতে হবে। গ্রেডিং এর কি কি অপশন আছে, টপস আছে, মিডল আছে, বি সি এন্ড এক্স বটম আছে। এগুলো হচ্ছে গ্রেডে এক একটা গ্রেডিং এর এক একটা ক্লাস। যেমন টপস যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির, মিডল, তারপরে বি সি এন্ড এক্স বটম। তারপরে প্যাকিং ইনটু কাঁচা বেল about 200 pounds for use in home trade। তারপরে যে কাঁচা বেল তৈরি করা হয় যার ওজন কত থাকে, 250 পাউন্ড। they are transported to jute market or direct to the jute mill। তারপর এটাকে জুট মার্কেট অথবা
জুট মিলে সরাসরি ট্রান্সপোর্ট করা হয়। তাহলে বেলিং এবং প্যাকিং এ কি করা হয়? বেলিং এবং প্যাকিং এ তোমার গ্রেডিং করা হয়। গ্রেডিংটা কি কি গ্রেডিং? টপস, মিডল, বি, সি এন্ড এক্স বটম। এর উপর বেসিস এগুলা হচ্ছে আমার একটা গ্রেডিং ক্লাস। আর তারপর হচ্ছে কাঁচা বেল প্যাকিং অ্যাবাউট 250 পাউন্ডস ফর ইউজ ইন হোম ট্রেড। তোমার এই 250 পাউন্ডের এক একটা করে বেল তৈরি করা হয়, তারপর এটাকে জুট মার্কেট অথবা জুট মিলে ট্রান্সপোর্ট করা হয়। আচ্ছা দেখো জুট গ্রেডেশন। দেখো গ্রেডেশনটা কি? জুট ফাইবারস আর গ্রেডেড অ্যাকর্ডিং টু 3 কোয়ালিটিস অফ ফাইবার। এই জুটটাকে গ্রেডিং করা হয় ফাইবারের 3 ধরনের কোয়ালিটির উপর বেসিস করে। এই শুনতেছো? জি স্যার। জি খুবই স্যার। ইম্পর্টেন্ট জুট গ্রেডেশন। জুট ফাইবারস আর গ্রেডেড অ্যাকর্ডিং টু 3 কোয়ালিটিস অফ ফাইবার। দে আর মানে 3 ভাবে তুমি জুটটাকে গ্রেড করতে পারো। একটা হচ্ছে অন দা বেসিস অফ ফাইবার প্রপার্টিজ, ফাইবারের প্রপার্টিজ এর উপর বেসিস করে গ্রেডিং করতে পারো। অন দা বেসিস অফ কালার, কালারের উপর বেসিস করে গ্রেডিং করতে পারো। অন দা বেসিস অফ এক্সপোর্ট, তুমি এক্সপোর্টের উপর বেসিস করে গ্রেডিং করতে পারো। অন দা বেসিস অফ কোয়ালিটি অফ র জুট, র জুটের কোয়ালিটির উপরে। এটা বেশি ইম্পর্টেন্ট না, তোমার ওই শুরুর যে 3টা, এই 3টা হলো মেইন, এই 3টা। তবে এটাও এক ধরনের র জুটটা শুরুতে তোমার গ্রেডিং করা হয় থাকে। দেখো অন দা বেসিস অফ ফাইবার প্রপার্টিস এ কি কি থাকবে, কি কি বিষয় দেখা হবে? যদি তুমি ফাইবার প্রপার্টিস এর উপর বেসিস করে জুট ফাইবারটাকে যদি গ্রেডিং করো, তাহলে ওই ফাইবারে কি কি বৈশিষ্ট্য তুমি দেখবা? দেখবো হচ্ছে লেন্থ, ফাইবার লেন্থ কেমন, স্ট্রেংথ কেমন, ফাইননেস কেমন, কালার কেমন, লাস্টার কেমন, রোডস এন্ড ক্লিনলাইনেস এন্ড ইউনিফর্মিটি ইন কালার। যে তুমি যে পার্টটা নিছো সেখানে রোডস আছে কিনা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন এবং ইউনিফর্মিটি কেমন, এই বিষয়গুলোর উপর বেসিস করে যে গ্রেডিংটা করা হবে সেটা হবে অন দা বেসিস অফ ফাইবার প্রপার্টিজ। বুঝছো? আচ্ছা অন দা বেসিস অফ কালার, কালার উপর বেসিস করে আবার 2 ভাগে, যে হোয়াইট অর গোল্ডেন আর ব্রাউন টু রেড। যে হোয়াইট টু গোল্ড, হোয়াইট এন্ড গোল্ডেন, আর একটা হচ্ছে ব্রাউন টু রেড। এই 2 বেসিসে ভাগ করা হয়েছে কালারের উপর ভিত্তি করে। তারপর অন দা বেসিস অফ এক্সপোর্ট, তুমি যদি এক্সপোর্ট করতে চাও তাহলে আবার কয়েক ধরনের গ্রেডিং আছে। একটা হচ্ছে এ বটম, বি বটম, সি বটম, এক্স বটম। এগুলো হচ্ছে অন দা বেসিস অফ এক্সপোর্ট। আর লাস্টে যেটা অন দা বেসিস অফ কোয়ালিটি অফ র জুট, এটা হচ্ছে পাকা গ্রেডিং আর এটা হচ্ছে কাঁচা গ্রেডিং। এটা পাকা গ্রেডিং আর এটা হচ্ছে কাঁচা গ্রেডিং। এটা গেল এই পর্যন্ত শেষ। দেখো তারপর বলা হচ্ছে জুট ফাইবারস আফটার এক্সট্রাকশন ইজ গ্রেডেড বাই কাঁচা বেলার্স। মানে তুমি যখন ফাইবারটাকে এক্সট্রাকশন করে ফেলবা তখন যে গ্রেডিংটা হয় সেটাকে বলা হয় কাঁচা গ্রেডিং, এবং এটা যারা করে সেটা কাঁচা বেলার্স নামে পরিচিত। কাঁচা বেলার্স, যে 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 বেলটা তুমি পাবা সেটাকে বলা হয় কাঁচা বেলার। এই যে দেখো একটু আগে তোমাদেরকে দেখালাম এখানে এই যে বেলিং এন্ড প্যাকেজিং এ, এইখানে যে তুমি প্যাকেজটা পাবা সেটাকে বলা হয় কাঁচা বেলস, কাঁচা বেলার। দেখো যদি কাঁচা বেলার হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো কি কি ধাপ আছে। একটা হচ্ছে টপ, মিডল, বটম, বি বটম, সি বটম, এক্স বটম। দেখো টপটা কি? যেটা টপ সেটা হচ্ছে ভেরি স্ট্রং ফাইবারস, গুড লাস্টার এন্ড কালার। যেটা মিডল সেটা হচ্ছে স্ট্রং ফাইবার, এভারেজ কালার এন্ড লাস্টার। ওইটা ছিল গুড লাস্টার এন্ড কালার, এটা হলো এভারেজ কালার এন্ড লাস্টার। আর বটম যেটা সেটা হচ্ছে সাউন্ড ফাইবার, মিডিয়াম স্ট্রেংথ। আর বি বটম যেটা সেটা হচ্ছে সাউন্ড ফাইবার, মিডিয়াম স্ট্রেংথ, নট সুইটেবল ফর হায়ার গ্রেড। এটা হায়ার গ্রেডের জন্য উপযুক্ত নয়। তারপর সি বটম যেটা সেটা আর একটু খারাপ হবে, মিডিয়াম স্ট্রেংথ ফাইবার, এনি কালার, এটা যে কোনো কালারই হতে পারে। এক্স বটম যেটা সেটা হচ্ছে উইক হার্শ জুট ফাইবার, এটাকে ক্রস বটমও বলে। কেমন? raw jute is further classified for paka grading or trading and for manufacture into jute products on the jute mills on the base of length, strength, fineness and luster and color. দেখো এই পাকা গ্রেডিং যেটা এটা ছিল আমার কাঁচা গ্রেডিং, এরপরে যেটা সেটা হচ্ছে পাকা গ্রেডিং। আর পাকা গ্রেডিংটা করা হয় লেন্থ, স্ট্রেংথ, ফাইননেস, লার্চার, কালার এইসবের বেসিস করে। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে হোয়াইট জুট ইজ অ্যাভেলেবল ইন দ্য ফলোইং 8 গ্রেড। তোমার যদি হোয়াইট জুট হয় সেই হোয়াইট জুটকেও আবার এই যে দেখো যেখানে যে কালার বলছিলাম, কালারের উপর বেসিস করে যে হোয়াইট এন্ড গোল্ডেন,
ব্রাউন টু রেড। তো এইখানে এই কালারের উপর বেসিস করে এই কালারটাকেও হোয়াইটটাকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে, W1 W2 W3 6 7 8। তারপর হচ্ছে তোমরা জানো তোষা পাটের নাম শুনছো, যে হচ্ছে তোষা জোট ইজ অ্যাভেলেবল ইন 8 গ্রেড। এই তোষা জোটটাকেও বাংলাদেশে পাওয়া যায়, এটাকে 8 গ্রেডে ভাগ করা হয়েছে, TD1 TD2 TD3 TD4 TD5 এগুলো হচ্ছে গ্রেডিং। তারপর যে মেস্তা পার্টও বাংলাদেশে পাওয়া যায়, যেটাকে মেস্তা জোট ক্লাসিফিকেশন করা হয়েছে 6টা গ্রেডে, যেটা হচ্ছে M1 M2 M3 M4 M5 M6। দেখো এই টোটাল গ্রেডিং সিস্টেমটা এখানে দেখানো হয়েছে। দেখো বাংলাদেশের যে গ্রেডিং সিস্টেমটা, এটা হচ্ছে একটা হচ্ছে কাঁচা গ্রেডিং, একটা হচ্ছে পাকা গ্রেডিং। কাঁচা গ্রেডিং কোনটা? ফাইবার এক্সট্রাক্ট করার পরেই যে গ্রেডিং, সেটা হচ্ছে কাঁচা গ্রেডিং। দেখো কাঁচা গ্রেডিং এর মধ্যে কি আছে? টপ, মিডল, বি বটম, সি বটম, এক্স বটম। আর পাকা গ্রেডিং এর মধ্যে দুইটা, একটা হচ্ছে হোয়াইট জোট আর একটা হচ্ছে তোষা জোট। এই যে হোয়াইটের ভিতরে, হোয়াইটেরটা তো আমরা পড়লাম W1, তাই না? এই যে বি দিয়ে রাখছে BW1, সরি BWA, এটা বাংলাদেশের জন্য BWA BWB BWCDE এইভাবে। আর হচ্ছে তোষার যেটা, সেটা হচ্ছে BTA BTB CD এইভাবে সূচিত করা হয়েছে, এই বি দ্বারা বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে বিডি গ্রেডিং সিস্টেম। আর বাকি যেটা দেখালাম এটা মেইনলি ইন্ডিয়ানের উপর বেসিস করে, ইন্ডিয়ানে যে জুট কাল্টিভেশন হয় তাদের উপর বেসিস করে এই গ্রেডিংটা দেখানো হয়েছে। পরীক্ষায় যদি আসে সুন্দর করে লিখে দেবে, কেমন? এমনকি খুবই ইম্পর্টেন্ট জুট গ্রেডিং। দেখো দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ জুট, এই জুটের ভিতরে কি কি কেমিক্যাল কম্পাউন্ড আছে? দেখো আলফা সেলুলোজ আছে। স্যার হ্যাঁ স্যার স্যার দুইটা জোটের কথা যে বললেন স্যার, সেই দুইটা জোটের মধ্যে স্যার পার্থক্যটা কি স্যার? কোন দুইটা? এই যে তোষা আর মেস্তা। জি স্যার। এইটা ওই যে ধরো এগুলো হচ্ছে কি তোমার ওই দুইটা ক্লাসই ভিন্ন। তুমি একটু দেখো বাজারে একটা তোষা জোট যেটা, সেটা একটু নরমালি একটু সাদাটে টাইপ হয়, মেস্তা একটা আছে ওটা লাল টাইপের হয়, একটা হলো ছোট গাছ আর একটা দেখবা সুন্দর লম্বা গাছ। তো এগুলো আসলে ওদের যে অরিজিনটাই দুই রকম, বুঝছো? এই দুটোর বেসিস করে মেইনলি এটা গ্রেড করা হয়েছে। তোমার এই বাংলাদেশের তৈরি হয় তোষা পাট আর মেস্তা পাট। তুমি একটু গুগল সাইট করলে বুঝতে পারবা যে তোষা পাট আর মেস্তা পাটের কি ডিফারেন্সটা, কেমন? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। দেখি তারপর দেখি তোমাদের দেখাইতে পারি কিনা। মানে মেইনলি হচ্ছে একটা রেডিশ ভাব বেশি থাকবে, আর একটা তোমার হোয়াইট ভাবটা বেশি থাকবে। একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখো, তো এগুলো হচ্ছে এর গ্রেডিং সিস্টেম। আর কেমিক্যাল কম্পোজিশনের ভিতরে দেখো কি কি আছে, যে আলফা সেলুলোজ আছে 59 থেকে 61%, হেমিসেলুলোজ আছে কত 22 থেকে 24%, লিগনিন আছে 12 থেকে 14%, ফ্যাটস এন্ড ওয়াক্স আছে 1 to 1.4, নাইট্রোজেনিয়াস ম্যাটার আছে 1.6 থেকে 1.9, অ্যাশ কন্টেন্ট আছে 0.5 থেকে 0.8%, আর পেকটিন আছে কত 0.2 থেকে 0.5%।
যদি কেমিক্যাল কম্পোজিশন আসে পরীক্ষায়, এটা সুন্দর করে লিখে দিবে, পরীক্ষায় কিন্তু এগুলো আসে কেমিক্যাল কম্পোজিশন কেমন। আর এই স্যার গ্রেডিং, হ্যাঁ স্যার এই যে তুষা পাট তারপর ওই যে মেস্তা পাট স্যার এগুলা সব এগুলার কাপড় যে মানে এগুলা দিয়ে যেগুলা বানানো হবে স্যার ওইগুলার কোয়ালিটি কি সব এক টাইপের হবে নাকি কোনোটা ভালো এটা কোনোটা? ডিফারেন্ট হবে। শোনো, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে রেডিশ। এখন তোমার যদি যে পারপাসে যেটা দরকার, আমরা যে পারপাসে ধরো চট যেগুলা বানাই মসজিদে পড়ানো, এগুলো তোমার যে কোনো কালার হলেই হয়। আর আমরা জোর দিয়ে অ্যাজ ইউজুয়াল এত বেশি ধরো মানে কি বলবো, আমরা কিন্তু ওয়ারিং ক্লথ কিন্তু বানাই না, মানে আমরা পরিধানযোগ্য যে জামা কাপড় সেগুলো কিন্তু বানাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে রশি, বস্তা এগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের যে জুটের যে অবস্থা, এটা ধ্বংসের পর্যায়ে। বাংলাদেশে তেমন কোনো সরকারি আগে জুট মিল ছিল, এগুলো তো বন্ধ। ফরিদপুরের দিকে প্রাইভেট কিছু জুট মিল আছে, যেগুলো মেইনলি তারা ওই বস্তা টস্তা বানাচ্ছে আর কি। তো এদের জন্য ধরো ওইরকম গ্রেডিং এর বেশি প্রয়োজন পড়ে না, তারা ওই নর্মালি তবে সাদাটাকেই বেশি প্রিফার করে। বাজারে গিয়েও দেখবা যে সাদা পাট যেগুলো, সেগুলো দাম একটু বেশি, আর যেগুলো একটু লালচে লালচে হয়েছে ওগুলো বেশি নিতে চায় না, কারণ ওই লালচে প্রোডাক্টটা দেখতে বেশি সুবিধা। বুঝছো? জি স্যার। কারণ আমরা কিন্তু এদের মধ্যে তো স্যার হ্যাঁ পাতারও ভিন্নতা আছে না স্যার? পাতার ভিন্নতা আছে, গাছের সাইজেরও ভিন্নতা আছে, তোমরা একটু দেখো, ঠিক আছে? এই দুইটার কি দুই জাতটাই ভিন্ন। দেখো সেলুলোসটা কি, cellulose of jute fiber is highly crystalline and it constitutes the main building materials of its ultimate cell। যে সেলুলোসটা কি, এটা ক্রিস্টালিনের পরিমাণ বেশি এবং ইট কনস্টিটিউটস দ্য মেইন বিল্ডিং ম্যাটেরিয়ালস অফ দ্য ইটস আলটিমেট সেল। তার মানে হচ্ছে জুটে কি আছে, আলটিমেট সেল আছে, যেটা মেইনলি কি দ্বারা গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত। ডিগ্রি অফ পলিমারাইজেশন অফ জুট ইজ রিপোর্টেড টু বি ওয়ান অফ দ্য লোয়েস্ট অ্যামং দ্য ভেজিটেবল ফাইবার। ভেজিটেবল ফাইবার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে জুটের। অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য এস্টিমেট ইট ইজ 1150। একে ধারণা করা হয় যে এর ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে কত, 1150। তারপর দেখো হেমিসেলুলোজ লাইক সেলুলোজ ইজ এ চেইন অফ মলিকুলার সাবস্টেন্স বাট ইট ইজ ডিস্টিংগুইশেবল ফ্রম দ্য লেটার ইন হ্যাভিং এ রিলেটিভলি শর্ট চেইন লেন্থ। তোমার এই সেলুলোজ আর হেমিসেলুলোজের ভিতরে ডিফারেন্সটাই হচ্ছে, এটা হচ্ছে শর্ট চেইন লেন্থের মলিকুল থাকবে হচ্ছে হেমিসেলুলোজে, এবং ডিপি নট মোর দেন 150, এবং যার ডিগ্রি অফ পলিমারাইজেশন কত হবে, 150 এর বেশি হবে না। আর তোমরা জানো ডিগ্রি অফ পলিমারাইজেশন যত বেশি হবে তার মলিকুলার চেইন তত লম্বা, তাই না? জি স্যার। and being mainly composed of pentosan, hexosense and uronic acid। এটাই কেমিক্যালি যে পেন্টোসেন্স, হেক্সোসেন্স এন্ড ইউরেনিক অ্যাসিড দ্বারা গঠিত। ইট ইজ সলিউবল ইন 18% অ্যাকুয়াস অ্যালকালি। এই যে হেমিসেলুলোজ যেটা, সেটা কি হবে, 18% অ্যাকুয়াস অ্যালকালিতে কি হবে, সলিউবল হয়ে যাবে। তারপর দেখো লিগনিন ইজ এ কমপ্লেক্স পলিমার হুইচ ফাংশন অ্যাজ দ্য স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ইন প্ল্যান্টস। এটা হচ্ছে একটা কমপ্লেক্স পলিমার যেটা কি করবে, স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালটার মেইন হিসাবে কাজ করবে। তারপর স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিগনিন আর অ্যারোমেটিক অ্যালকোহলস উইথ এ ফিনাইল প্রোপেন ব্যাকবোন সাচ অ্যাজ পি কোমারাইল অ্যালকোহল। এই যে একটা আছে পি কোমোরাইল অ্যালকোহল, এটা হচ্ছে কি আমার এই লিগনিনের ব্যাকবোন। এই জন্য আমরা বলতে পারি স্ট্রাকচারাল ইউনিট অফ লিগনিন আর অ্যারোমেটিক অ্যালকোহল উইথ এ ফিনাইল প্রোপেন ব্যাকবোন। আর এর একটা উদাহরণ হচ্ছে সাচ অ্যাজ পি কোমোরাইল অ্যালকোহল। তারপর হচ্ছে লিগনিন from all sources contains similar types of functional group such as hydroxyl, methoxy, তারপর হচ্ছে ডাইজোমিথিলিন কমপ্লেক্স এটসেট্রা। যে লিগনিনের ভিতরে লিগনিন ফ্রম অল সোর্স কন্টেইন সিমিলার টাইপস অফ ফাংশনাল গ্রুপ। এই যে লিগনিন আমরা যেখান থেকেই পাই না কেন, তার ভিতরে যে ফাংশনাল গ্রুপগুলো থাকবে সেটা হচ্ছে হাইড্রোক্সিল থাকবে, মিথক্সি থাকবে, ডাইঅক্সিমিথিলিন থাকবে, এবং এগুলার কমপ্লেক্স থাকবে, হুইচ আর ইনক্রিজ দ্য ফাইবার স্ট্রেংথ। এই লিগনিনটা কি করবে, ফাইবার স্ট্রেংথটাকে বৃদ্ধি করবে এন্ড অলসো রিডিউস দ্য ফ্লেক্সিবিলিটি এন্ড এক্সটেনশন অফ ফাইবার। দেখো লিগনিন তাহলে কি করতেছে, ফাইবারের স্ট্রেংথ বাড়াচ্ছে,
হ্যালো, জি স্যার, লিগনিন ফাইবার স্ট্রেন্থ বাড়াচ্ছে। হ্যাঁ, increase the fiber strength and also reduce the flexibility. কি রিডিউস করতেছে? ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা। নমনীয়তা থেকে সে কি করবে? রিডিউস করে দেবে। এন্ড এক্সটেনশন অফ দ্য ফাইবার। এক্সটেনশন বলতে টান দিলে যে সেটা লম্বা হবে, সে লম্বা হওয়ার যে প্রবণতা, সেটা এক্সটেনশনটাকে তোমার কি করে দিচ্ছে? রিডিউস করে দিচ্ছে। যে ফ্লেক্সিবিলিটি এন্ড এক্সটেনশন অফ ফাইবার। তাহলে যদি বলা হয় লিগনিনের ইফেক্ট কি? বলো তো, কি বলবা? ইফেক্ট অফ লিগনিন। হ্যালো, স্যার এটা ফাইবারের শক্তি বাড়ায় দেয়, তারপর কিন্তু হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে ফাইবারের ফ্লেক্সিবিলিটি নমনীয়তা এন্ড এক্সটেনশন কমিয়ে দেয়। কমায় দেয়, তাই না? এটাই হচ্ছে মেইন ইফেক্ট লিগনিনের। আর লিগনিনের ভিতরে কি থাকবে? যে স্ট্রাকচার ইউনিট অফ লিগনিন আর অ্যারোমেটিক অ্যালকোহল। এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহলের একটা যৌগ উইথ এ ফিনাইল প্রোপেন ব্যাকবোন সাচ এস পি কোমোরাইল অ্যালকোহল। আর হচ্ছে লিগনিন ফ্রম অল সোর্সেস কন্টেইনস দ্য সিমিলার টাইপস অফ ফাংশনাল গ্রুপ। তুমি যেখান থেকেই লিগনিন নাও না কেন, তার ভিতরে যে ফাংশনাল গ্রুপগুলো থাকে মোটামুটি সেম। সেগুলো হচ্ছে হাইড্রোক্সিল, মিথক্সি, ডাইঅক্সিমিথিলিন, এই এই কেমিক্যাল কম্পাউন্ড গুলো থাকবে লিগনিনের ভিতরে। দেখো, দ্য এক্সিস্টেন্স অফ লিগনিন ইন লিগনোসেলুলোজিক ফাইবার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আচ্ছা দাদা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আচ্ছা। দ্য এক্সিস্টেন্স অফ লিগনিন ইন লিগনোসেলুলোজিক ফাইবার ইনক্রিজ দ্য loss in breaking tenacity and elongation of fibers when they are exposed to heat and light. এখানে বলা হচ্ছে লিগনোসেলুলোজিক ফাইবারে যে লিগনিনটা আছে, তো এইটা যদি তুমি হিট এবং লাইট এর সামনে এক্সপোজড করো, তাহলে কি করবে? এর যে ব্রেকিং টেনাসিটি এবং ইলংগেশনটা সেটা লস করবে, যদি তুমি সেটা হিট এবং লাইটের সাথে এক্সপোজ করো। কোন ম্যাটেরিয়াল গুলা? যেগুলো লিগনোসেলুলোজিক ম্যাটেরিয়াল। তাহলে এটা একটা তার খারাপ দিক, যে কারণে কি করা হয়? ডিলিগনিফিকেশন ডিলিগনিফিকেশন বাই সালফোনেশন। সালফোনেশনের মাধ্যমে এই লিগনিনটাকে দূর করা হয়। সালফোনেশনের মাধ্যমে লিগনিনটাকে দূর করা হয়। এই জন্য বলা হয়েছে ডিলিগনিফিকেশন বাই সালফোনেশন হেল্পস টু রিমুভ সাম অফ দ্য লিগনিন ফ্রম দ্য ফাইবার্স উইদাউট এফেক্টিং দ্য ব্রেকিং টেনাসিটি। তুমি যদি লিগনিনটাকে দূর করে ফেলো, তাহলে কিন্তু এর ব্রেকিং টেনাসিটিটা কমে যাবে। যে কারণে বলা হচ্ছে যে ডিলিগনিফিকেশন বাই সালফোনেশন হেল্পস টু রিমুভ সাম অফ দ্য লিগনিন ফ্রম দ্য ফাইবার্স উইদাউট এফেক্টিং দ্য ব্রেকিং টেনাসিটি। তুমি সালফোনেশনের মাধ্যমে লিগনিনটা দূর করবা, কিন্তু ব্রেকিং টেনাসিটিতে এ কোনো প্রভাবিত করবে না। এটা যদি করো তাহলে কি হবে? The delignified fibers have higher resistance to heat and light exposure compared to raw material. তুমি যে এই যে সালফোনেশনের মাধ্যমে লিগনিনটা দূর করলা, এই দূর করার পরে এটা কি করবে? হাইয়ার রেজিস্ট্যান্ট টু হিট এন্ড লাইট। এটা হিট এবং লাইটের সাপেক্ষে কি দেখাবে? রেজিস্ট্যান্স দেখাবে। কার সাপেক্ষে বেশি দেখাবে? র মেটেরিয়ালের সাপেক্ষে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা র মেটেরিয়ালটা যদি হিট এবং লাইটের সম্মুখে দেই, আগে যে পরিমাণের যে বৈশিষ্ট্যের যে পরিবর্তন আসতো, এটাকে যদি সালফোনেশন করে ডিলিগনিফিকেশন করে তুমি তারপরে যদি হিট এবং লাইটের সম্মুখে দাও, দেখবা যে এটা আগের থেকে ভালো রেজাল্ট দিচ্ছে। কার সাপেক্ষে? র মেটেরিয়ালের সাপেক্ষে। বুঝছো ব্যাপারটা? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এখন তোমাদের একটু ভিডিও দেখাবো একটা, দেখি ওই ভিডিওটা পাওয়া যায় কিনা। হুম,
তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, जी জি सर স্যার দেখতেছি। जी सर जी सर দেখো এই যে পাট গাছ, না এটা তো ভালো দেখাচ্ছে না। দেখো এ কিন্তু সিঙ্গেল ভাবে প্রত্যেকটা পাট গাছ থেকে ফাইবার গুলাকে সেপারেট করে দেখো এখন হাতের মধ্যে নিচ্ছে, দেখছো? হ্যালো, শিবলু ভাই, এই যে ওয়ার্ক স্টেশন আছে, আচ্ছা নেট কই আপনাদের? এই যে ক্লাস নিতে পারতেছি না। 207 নেট তো ছিল না, যে আমি পরে হটস্পট দিয়ে ক্লাস নিই। বলেন কি বলবেন? আসেন 207 আসেন। হ্যালো, जी सर তোমাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ফাইবার গুলাকে দেখো কিভাবে সেপারেট করে। এই যে দেখো এই যে দেখো ভদ্রলোকে প্রত্যেকটা ফাইবার থেকে সেপারেটলি নিতেছে, দেখছো? মানে প্রত্যেকটা পাট গাছ থেকে ফাইবার গুলাকে সেপারেট করে নিয়ে দেখো ওই যে হাতের মধ্যে গুচ্ছ পাকাচ্ছে, দেখছো? এই যে এই ভদ্রলোকটা দেখছো আমার মাউস স্ক্রল যে জায়গায়, जी सर জি স্যার দেখো এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে না, এক গুচ্ছ নিয়ে ওই যে আমি তোমাকে যেটা বললাম যে যে কাঠের একটা লাঠি দিয়ে বিট করে দেন টু এন্ড ফ্রো মোশনের মাধ্যমে নিবে, সেটা একটা প্রসেস। এই দেখো এই যে টু এন্ড ফ্রো মোশন, দেখছো? এই যে টান দিয়ে বের করে নিয়ে আসলো, দেখছো ফাইবারটা কিভাবে বের করে নিয়ে আসলো? দেখো আবার দেখো এই যে ফাইবার গুলো এই যে হাতের ভিতরে ধরে দেখো এই যে টান দিয়ে বের করে ফেললো, যে এক গুচ্ছ ফাইবার, দেখছো? এটা হচ্ছে সেপারেটলি একটা ফাইবারকে ধরে ধরে একটা গাছ থেকে পাট গাছ থেকে এরকম ফাইবার গুলাকে কালেক্ট করলো, এটা একটা প্রসেস। দেখো এই যে শেষ প্রান্ত যে জায়গায়, দেখো এই জায়গায় ক্লিন করতেছে, কারণ কেন বলো তো? এই জায়গায় এইভাবে ক্লিন করতেছে কেন? দেখো এই শেষ হাতের দিকে এইভাবে ক্লিন করতেছে কেন এই জায়গায়, বলো? দেখো, বলতে পারবা কেন? অনেক ডালপালার জন্য। না না, তুমি যা খেয়াল স্যার করে ব্ল্যাক, দেখো, হ্যাঁ ওই জায়গায় কি ব্ল্যাক পোর্শন বেশি থাকে, তাই না? জি স্যার ব্ল্যাক পোর্শনটা বেশি থাকে ওই জায়গায়, এই জন্য ক্লিন কারণ করতেছে। ওইটা ছিল কি রোড, মানে তোমার একদম শেষ প্রান্তের দিকে, ওই জায়গায় তোমার একটু কালচে ভাব বেশি থাকে। কারণ ওই কালচে ভাবটা যদি বেশি থাকে তাহলে কিন্তু তুমি ফাইবারের বেশি দাম পাবা না, যে কারণে এটা। দেখে আরেকটা দেখে পাওয়া যায় কিনা। এই যে দেখছো এই যে সুন্দর করে এই যে এরকম করে গুচ্ছ ভাবে বেঁধে রাখা হয় যেন পাতাগুলো ঝরে যায়, তাই না? পাতা ঝরে যাওয়ার পরে এটাকেই যে এইভাবে পানিতে অর্ধ নিমজ্জিত করে রাখা হয়, ফুললি নিমজ্জিত, অর্ধ নিমজ্জিত না, ফুললি নিমজ্জিত করে রাখা হয়েছে। কারণ কেন বলতো? এটা এখানে কি কাজটা হবে বলো? রেটিং হবে, তাই না? পচন ধরবে। হ্যাঁ রেটিং। এই যে দেখো কচুরি পানাদের সুন্দর করে ডুবাই রাখছে। পচন ধরবে না, এটাকে রেটিং বলে। কেমন? পচন ধরলে তো পচেই গেল, তাহলে তার ইউজ করা যাবে না।
এই যে দেখো, এই যে স্যার বলো। স্যার বাংলাদেশে তো এই যে পচানোর জন্য যে পানিটা আছে তো স্যার, কিন্তু অনেক দেশে হয়তো পানিটা যদি কৃষকরা না পায়, তখন কি তারা ওই যে আমরা যার একটা প্রসেস করছিলাম এই যে হ্যাঁ, কেমিক্যালের মাধ্যমে যে হ্যাঁ, পচিয়ে ওইভাবে রিবন করে রিডিং, স্যার? হ্যাঁ ওইভাবে করে। শোনো, পাট চাষ হয় ওই জায়গাতে যে জায়গাতে আশপাশে প্রচুর পানি থাকে, এটা হলো প্রথম একটা থিম। দ্বিতীয় হচ্ছে যেহেতু এইভাবে পানির অনেক পলিউশন হয়, যে কারণে এখন ওই অল্টারনেটিভ অপশন আসছে, যেন এত পরিমাণ পানি আমরা নষ্ট করব না, খুব কম পরিমাণ পানিতে নষ্ট করব, সেটাকে বলা হয় রিবন রিডিং। জি আচ্ছা দেখো, স্যার। এই যে দেখো, এই যে বসে বসে ম্যানুয়ালি প্রত্যেকটা পাট গাছ থেকে ফাইবার গুলাকে হাত দিয়ে ধরে যে টান দিব, একটা টান দিয়ে ফাইবার গুলাকে সেপারেট করবো। দেখো স্যার নোনা পানিতে কি পাটের জাগ দেওয়া যাবে? কোন পানিতে? লোনা? নোনা পানি? এখন জি ওইটাতে স্যার। দেওয়া যাবে কিনা, এখন ওইদিকে পাট গাছ হয় কিনা আগে তো সেটা একটা বিষয়, তাই না? তুমি তো ধরো জি স্যার। ফরিদপুরে পাটটা তো নিয়ে নিশ্চয়ই বরিশালে গিয়া রেটিং করবা না, নাকি তাই করবা? হ্যাঁ, না স্যার, যদি হয় মানে সেক্ষেত্রে দেওয়া যায় কিনা এটা। এই ক্ষেত্রে এখন দেখতে হবে ওইটা দিয়ে, ওইটার আবার ওইখানে যে সল্টের পরিমাণ থাকে সে আবার কোনো পাটের কোনো ক্ষতি করে কিনা। দেখো কৃষক খুব খুশি হয়েছে, দেখছো? যাই হোক, দেখো এইভাবে রেটিং করতেছে, এই যে পাটকাঠি শুকাচ্ছে। এই যে দেখো, একটু আগে যেটা বললাম যে এই যে তোমার সুন্দর করে শুকায় দেওয়া হয়, এই যে দেখছো শুকায় দিছে, তাই না? বাঁশের সুন্দর করে একটা রেলিং তৈরি করে বাঁশের উপরে শুকায় দিছে। শুকানোর পরে এটাকে একটা গ্রেডিং করা হবে, তাই না? গ্রেডিং করা হবে, তারপর এটাকে বিক্রির জন্য বাজারে কিংবা জুট মিলে পাঠিয়ে দেওয়া হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার পাট জাগ দেওয়ার জন্য কোন পানি সবচেয়ে বেস্ট হয়, মানে বর্ষার পানি নাকি ওই ওই বিলের নাকি শোনো, মানে পানি? স্থির পানি, স্থির যে জায়গায় পানিটা স্থির অবস্থায় আছে, বুঝছো? হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার, তুমি শোনা যাচ্ছে। তুমি যদি মানে স্থির পানিতে যদি না দাও, যেসব জায়গায় স্রোত আছে, পানিগুলা মুভ করতেছে, যেমন নদীতে, নদীতে স্রোত থাকে না? স্যার সেক্ষেত্রে স্যার। জি স্যার। সেই ক্ষেত্রে দেখবা ওই রেটিংটা ঠিক মতো হয় না, কারণ এখানে যে ব্যাকটেরিয়া গুলা কালচার করতে হয় সেটা হচ্ছে বদ্ধ জলাশয়ের ভিতরে। যে কারণে তোমরা দেখবা এই পাটের যে রেটিংটা করা হয়, দেখবা বাড়ির আশেপাশে যে ছোট ছোট আহ বিলের মতো থাকে, ছোট, ঠিক আছে, বদ্ধ জলাশয় থাকে, ওইসব জায়গায় এগুলা করা হয়। এটা তোমার বড় ধরনের কোনো নদী কিংবা বড় খালের ভিতরেও করা হয় না, খুব কম। এটা জলাশয়, স্থির জলাশয়ের ভিতরে করা হয়, ওই একটাই কারণ, যেন ব্যাকটেরিয়া ঠিক মতো কালচার হতে পারে। এই যে তোমাদের বাঞ্চ যেটা, সেটা মনে হয় পাইছি, যে বাঞ্চ ফাইবার এক্সট্রাকশন, যেটা আমি হাত দিয়ে বলছিলাম, হাত দিয়ে দেখাইলাম, দেখি ওটা আসে কিনা। স্যার বদ্ধ পানিতে দিলে স্যার এই যে পাটের ভিতরে যে সেলুলোজ লিগনিন থাকে, এটা তো স্যার পানির সাথে আবার হচ্ছে স্যার বিক্রিয়া করে স্যার এই জায়গায় তো অ্যাসিডিটির পরিমাণ স্যার পানিতে বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে হ্যাঁ, স্যার পাটের তো পাটের মানে তার রংটা। চেঞ্জ হয়ে যায়, তাই না? আমি তো এই জি জন্যই স্যার। বললাম যে তুমি রেটিং যত বেশি করবা, ফাইবার তত নষ্ট হয়ে যাবে। তোমার রেটিং করতে হবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এই জন্যই দেখবা কৃষক মাঝে মধ্যেই নেমে দেখে তার রেটিং এর কি অবস্থা, যে পানিতে যে দিয়ে রাখছে তার কি অবস্থা। তুমি যদি একবারে ফালায় রেখে যে এই 1 মাস পরে যাবনি, তাহলে দেখবা যে ফাইবার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কারণ রেটিং যত বেশি হবে তত এই ফাইবার গুলা উইক হয়ে যাবে, তার কালার তত নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখো, এই যে দেখো, আচ্ছা একটু আগে যে কথাটা বললো একজনে যে স্যার কোন পানির জন্য বেস্ট, আচ্ছা এইখানে যে পানিটা দেখা যাচ্ছে, দেখো
এটা কি অনেক বড় জলাশয় না ছোট জলাশয়? এটা কি নদী? বড় না, জলাশয় এটা স্যার। হচ্ছে রাস্তার পাশে স্থির একটা পানি, তাই না? স্থির পানি না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এই স্থির পানি হলো বেস্ট এই রেটিং এর জন্য। দেখো এখানে আমি তোমাদেরকে একটা রেটিং দেখাবো, দেখো কিভাবে রেটিং করে। যেভাবে ভিডিও ম্যান যেভাবে নাচড়া করতেছে, দেখি কোন পর্যায়ে নিয়ে দেখা যায়। এই যে দেখো, অনেক সুন্দর। দেখো এই যে মাঝখানে এই যে একটা লোক, দেখছো কিভাবে ধাক্কা দিচ্ছে পানিতে? এই যে মাউসের স্ক্রল যেখানে দেখছো, জি স্যার। এটাকে বলা হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো মোশন। এই দেখো হাতে এই যে এখানে একটা লাঠি আছে, যে কাঠের লাঠি, একটু পরে দেখবা যে ওই যে দেখো হাতে জড়ায় নিচ্ছে। এই যে এখন মাউস যেখানে, এই ভদ্রলোকটাকে দেখো হাতে কিছু ফাইবার জড়ায় নেই, এই যে দেখো সামনের দিকে ধাক্কা দিচ্ছে, দেখছো? এই দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে বাঞ্চ এক্সট্রাকশন। ওই যে তোমাদেরকে আমি যেটা বললাম একটু আগে, যা ভিডিও অন করে হাতে যে সামান্য একটু বাড়ি দিয়ে, ওই যে দেখো, ওই যে দেখো, এই যে মাঝখানে লোকটা বাড়ি দিচ্ছে, দেখছো? আবারও দেখো, এই যে এই লোকটাকে খেয়াল করবে, যে মাউসের স্ক্রোল যে জায়গায় দেখো, যে হাত দিয়ে একটা বাড়ি দিচ্ছে, দেখছো? হ্যালো হ্যালো, জি স্যার। দেখতেছো তোমরা? জি জি স্যার। লাঠি দিয়ে কি করে দেখছো সেটা? জি স্যার, আচ্ছা ওটা আচ্ছা, নিজেও আবার বুঝতে দেখো, এই যে আবার দেখো, এই যে আবার দেখো, এই যে ভদ্রলোকটা দেখো লাঠি দিয়ে কি করে। এই যে মাউসের স্ক্রোল যে জায়গায়, এই যে এই ভদ্রলোকটাকে খেয়াল করো, এই যেটা, এই যে এই দেখো লাঠি দিয়ে বাড়ি দিয়ে বিট করতেছে, দেখছো? জি স্যার, দেখতেছি। আচ্ছা, এই কি সেপারেট একটা করে গাছ থেকে ছড়াচ্ছে ফাইবার, না এক গুচ্ছ নিয়ে তারপর ছড়াচ্ছে ফাইবার? একগুচ্ছ। ঠিক আছে। এই দেখো এখন এটাকে সামনের দিকে ধাক্কা দিবে, আর পিছন দিকে টান দিবে, এটাকে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। দেখাবে, দেখো পানির কি অবস্থা হয়ে আছে, একদম স্থির পানি। আচ্ছা, তোমরা এক্সট্রাকশন অফ জুট ফাইবার নামে সার্চ দিও ইউটিউবে, কেমন? এই যে এটুকু। তোমাদের এই রোল নাম্বারটা পাঠাই দাও তো চ্যাট বক্সে। স্যার আর একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বেশ কিছুদিন আগে স্যার ওই যে সালফোনেশনের মাধ্যমে যে পার্ট থেকে লিগনিনটা হচ্ছে আলাদা করলো, হুম যে পার্ট স্টেপল ফাইবার, এটা তো স্যার শর্ট ফাইবার। হুম লিগনিন পদার্থ দ্বারা হচ্ছে একটার সাথে আরেকটা আটকা থাকে। আটকানো তো থাকে। এবার করে স্যার এটার দাম তো স্যার অনেক, আমাদের যে সাবান কিংবা যেমন ইয়া সাবান, তারপরে বিভিন্ন আভিজাত্যের জন্য যে আমরা যে কেমিক্যাল গুলো ব্যবহার করি, সেগুলোতে স্যার লিগনিনটা ব্যবহার করা হয়। ইভেন হচ্ছে স্যার এই জায়গা থেকে স্যার ন্যানো কম্পোজিট, মানে এই পার্ট থেকে ন্যানো কম্পোজিট তৈরি করলো। তারপরে স্যার এটা তার টিন তৈরি করলো, বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্র তৈরি করলো বিজ্ঞানী মোবারক। সেক্ষেত্রে তার এই এত এত কিছু আবিষ্কারের পরেও এটা সাড়া ফেলতেছে না কেন স্যার? ওই যে আমরা তো ভালো লোক না, বুঝছো? আবার ওই যে স্যার পার্টিশন যে আছে, মানে বিভিন্ন ওই উন্নত কান্ট্রিতে যেমন হুম বুলেট ট্রেন গুলো আছে, ওই ট্রেনের যে হুম আশেপাশে মানে লোকজন থাকার জন্য, মানে শব্দ যাতে ওই আবাসিক এলাকা না প্রবেশ করে, ইনসুলেশনের জন্য। সেটার জন্য যে স্যার এই পার্ট দ্বারা এই হচ্ছে 50% পার্ট দ্বারা যে কম্পোজিটটা তৈরি করে এই শব্দ প্রতিরোধ করলো, হ্যাঁ। সেটাতেও কোনো সাড়া পাইলো না। কেন স্যার? আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাকে বলি যে আমাদের বাইরের কোনো দেশ, কেউ কি চাবে অন্য একটা দেশ উন্নত হয়ে যাক? কেউ চাবে না।
তুমি আমাদের কথাই চিন্তা করো, আমি চাবো না যে তুমি বেশি বড় হয়ে যাও, কিংবা তুমি চাবো না আমি বেশি বড় হয়ে যাও। কারণ কেন, এটা হলো একটা মনের মন মানসিকতা একটা ব্যাপার। এখন বাঙালিরা যখন পাট চাষ করতেছিল সোনালী আঁশ, বিদেশিরা চিন্তা করলো যে এই রে এত উন্নত হয়ে যাও, তাহলে কি করে দেই, এদের মধ্যে কিভাবে কটন ঢোকানো যায়, কটন, সেই কটনের রিসার্চ ঢুকাই দিল। তারপরে তোমার রেশমের রিসার্চ ঢুকাই দিল, কিন্তু জুট নিয়ে কোনো রিসার্চ নেই। যেটুকু আছে ওইটুকু, এটাকে আবার ধরো কমার্শিয়াল পর্যায়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা নাই। কৃষক যদি দাম যদি না পায়, সে তো তোমার ধরো পাট চাষ করবে না। আবার পাট চাষ যদি তারা না করে, তুমি পাবা কই? এখন দেখো বাংলাদেশে খুব অল্প পরিমাণে পাট হয়। কারণ কেন? কৃষক দাম পায় না। আর ওই যে আমাদের মেন্টালি তৈরি করে দিছে যে আমাদের আরো ভালো ভালো জিনিস বানাইতে হবে, যেটা আছে এটা না, আরো বেশি কিছু বানাইতে হবে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ল্যাকিংস। আমাদের যেটা ছিল সেটাকেই যদি আমরা ধরে রাখতাম, বাংলাদেশে যদি বলা হইতো যে পলিথিন নিষিদ্ধ মানে নিষিদ্ধ, পলিথিনের কোনো ব্যবহার চলবে না, দেখো তো পাটের ব্যাগ নিয়ে আমরা বাজারে যাব না? যাবো কিনা বলো? জি স্যার। পাটের ব্যাগ জি নিয়ে স্যার। যাইতে বাধ্য, বাঙালি যাবেই। কিন্তু দেখো এই যখনই পলিথিন ঢুকছে, এই পাটের ব্যাগ বাসার থেকে নিয়ে যাও, পলিথিন তো দেয় ওতে করে নিয়ে আসবো, ঠিক আছে, এই যে হয়ে গেল। তাহলে দেখো পাট আস্তে আস্তে এসে, তুমি ওই যে ও যে অনেক সুন্দর সুন্দর কথা বললো, ও অনেক কিছু জানে, দেখলাম যে কম্পোজিট তৈরি হচ্ছে ভালো। কিন্তু দেখো এই কম্পোজিট গুলা, এখন এই কম্পোজিট তৈরি করে ব্যবহারের জন্য দেখো বাংলাদেশে কয়টা বাস ট্রাক তৈরি হয়, যে যেখানে ইন্টেরিয়রের ভিতরে কিংবা ইনসুলেশনের জন্য আমরা এটা ব্যবহার করব নাই। কিন্তু আমরা যদি এটাকে সুন্দর সুন্দর প্যাকেজিং ম্যাটেরিয়ালে রূপান্তরিত করতাম, তাহলে কিন্তু অবশ্যই হইতো। তুমি বললা যে ডেওটিন বানাইছে, আহ পলিথিন বানাইছে, মানে জোট দেয়া, এটা তো অবশ্যই খুবই সুন্দর একটা আবিষ্কার, কিন্তু আমরা তো এগুলাতে কোনো ইনভেস্ট করতেছি না। সরকার কিংবা আমি তুমি কেউ তাকে সাহায্য করতেছি, তাহলে সে আগাবে কিভাবে? এই জন্য সে যে অবস্থায় আছে ওই অবস্থায় আছে। কিন্তু এগুলা কিন্তু বাইরের দেশে তারা কিন্তু খুবই, মানে খুবই পছন্দ করে যে এই গ্রিন, এটা কিন্তু আমাদের একটা গ্রিন ওয়ার্ল্ড তৈরির কাজে এই জুট কিন্তু একটা বিশেষ অবদান রাখতে পারে। কারণ এটা খুবই চিপ একটা ম্যাটেরিয়াল, কিন্তু আমরা ওইটার মূল্যায়ন করতেছি না, বুঝো না? স্যার তাহলে এই যে স্যার মানে এত এত কোম্পানি বা এই যে এত এত সেমিনার হইতেছে বা এত কিছু, তাহলে এটার মাধ্যমে স্যার মানে এটা সরকার তো এত কিছু দেখে তো এটা করার কথা স্যার, তাহলে করতেছে না? এই ধরো বলো তো, ওই যে সব জায়গাতেই কোম্পানি এত নাই, ওই ফরিদপুরের দিকে কিছু কোম্পানি আছে, তারা শুধু ধরো ওই যে সুতা টুতা বানাচ্ছে, তারপরে ঝামেলা কে এগুলাতে যায় না যায়, ওই সবাই নিজে বাঁচলে বাপের নাম আর কি, বুঝছো? সবাই এখন জি স্যার। বাংলাদেশে পাড়ি জমান। প্রায় সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো এগুলো নিয়ে ধরো আমাদের কাজ করলে কিন্তু আমাদের দেশ উন্নত হবে। আমরা যদি জোটটাকে নিয়ে আগায় যাই, তাহলে ধরো আমাদের এই যে ফাইবার গুলা, আমরা এতে আমাদের দেখো দুইটা পক্ষ বাঁচবে, এক হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। দুইটা এট এ টাইম করা সম্ভব যদি জোটটাকে আমরা কাজে লাগাইতে পারি, তাই না? তো আমার খুব ভালো স্যার লাগলো। হ্যাঁ, পাটের বীজের জন্য সিংহভাগ আমরা ভারতের উপর ডিপেন্ড করি, কারণ কি স্যার? বুঝিনি কি বললা, সিংহভাগ? হ্যালো? ভারতের উপর তো আমরা ডিপেন্ড করি, ভারত থেকে তো বেশিরভাগ পাটের বীজ গুলো আসে স্যার। ও পাটের বীজ, এবার এখন বলবো ধরো দিবে না। ধরো ওই তাদের বীজগুলা ওইখানে যে গাছগুলা হয়, যে পাট গাছ, তাদের ওইখানে ওইভাবে আহ এটা নিয়ে গবেষণা হচ্ছে, তারা উন্নত বীজ তারা কালচার করতেছে, যেটা আমরা করতেছি না, এই জন্য তাদের উপর ডিপেন্ডেবল, বুঝো না? খালি এটা না তো, আমরা অনেক কিছুর জন্যই তো তাদের উপর ডিপেন্ডেবল, যেটা আমাদের থাকা সত্ত্বেও আমরা ওই দিক থেকে নিয়ে আসি। জি স্যার। যাই হোক, ওটা আবার অন্য বিষয়। তো ওইটা নিশ্চয়ই ভালো বীজ এই জন্য আনা হচ্ছে। এখন তারা যদি না দেয়, অবশ্যই আমরা আবার উৎপাদনে মানে সক্ষম হব সুন্দর বীজ দিয়ে। এই হলো ব্যাপার, বুঝছো? তো তোমরা এই পর্যন্ত পড়াশোনা করে এসো, হ্যাঁ? আজকে যে পর্যন্ত পড়াইলাম, এগুলো সুন্দর করে পড়াশোনা করো। এই গ্রেডিং, তারপরে হচ্ছে স্ট্রিপিং, ওয়াশিং, ড্রাইং, এগুলো পড়াশোনা করো। পরীক্ষা কিন্তু এগুলো আমি যেগুলো আছে ম্যাক্সিমাম গুলোই পাবা। দেখো তার একটা নমুনা আমি একটু তোমাদের দেখাই। যেগুলো যে আসে, হয়তো বলতে পারো যে স্যার তো সবগুলাই বলে আসে, আসলে কি সবগুলাই আসবো? একটু দেখাই।
একটু ওয়েট করো, হ্যাঁ, ফাইলটা ওপেন হচ্ছে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, জুটের দেখো কি কি আসছে। হোয়াই জুট কল্ড বাস্ট ফাইবার, ড্র দ্য অ্যানাটমি অফ জুট স্টেম, এটা পড়ে নেই, পড়াবো নেক্সট ক্লাসে। গ্রেডিং সিস্টেম অফ জুট ফাইবার পড়াইছি আজকে, জি এই স্যার। গ্রেডিং সিস্টেম পড়াইছি। জেনারেল ফিচার্স অফ জুট ফাইবার, এটা শুরুতেই পড়াইছি। ফ্লো চার্ট অফ জুট ফাইবার প্রোডাকশন, জুট ফাইবার প্রোডাকশনের ফ্লো চার্ট কি, প্রথম হলো কাল্টিভেশন, কাল্টিভেশনের ভিতরে কি কি আছে সেখান থেকে নিয়ে একদম ওই বেলিং প্যাকেজিং পর্যন্ত ধারাবাহিক ধাপগুলো লিখবা। যদি এক্সপ্লেইন করতে বলা হতো তাহলে অল্প অল্প করে এক্সপ্লেইন করতে, এখানে যেহেতু এক্সপ্লেনেশন লেখা নাই, শুধু ধারাবাহিক ধাপ কয়টা দিবা। বুঝছো কি কি ধারাবাহিক ধাপ আসবে বলো তো? হ্যালো, এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, কথা বলতেছ না কেন? জুট ফাইবার কাল্টিভেশনের ফ্লো চার্টে কি কি লিখবা একটু বলো তো? সোয়িং অফ জুট, তারপর কি দিবা বলো? স্যার একটু একটু করে ডেসক্রিপশন দিব স্যার, সোয়িং অফ জুট, তারপর হারভেস্টিং, শুধু তারপর যদি ফাইবার এক্সট্রাকশন, এগুলো। শুধু যদি ফ্লো চার্ট আসে শুধু নাম লিখে দিবা, শুধু যদি ফ্লো চার্ট আসে। জি স্যার, ফ্লো Sowing of চার্টে jute, শুধু এগুলো নাম লিখে দিব। হারভেস্টিং, তারপরে নিচে তীর চিহ্ন দিবা ফাইবার এক্সট্রাকশন। আর ফাইবার এক্সট্রাকশনের ভিতরে ওখানে যে ফ্লো চার্টটা দিছি, যে বান্ডেল স্টক, রেটিং, স্ট্রিপিং, ওয়াশিং, তারপর হলো কি স্কুইজিং, সানড্রাই, বেলিং, আর হলো কি কাঁচা প্যাকিং, স্টোরেজ এন্ড ট্রান্সপোর্টেশন, এটা লিখে দিলেই তোমার অ্যান্সার কমপ্লিট। আর যদি একটু করে বর্ণনা চাই, এক্সপ্লেনেশন চাই, তাহলে অল্প অল্প করে লিখে দিবা। আচ্ছা দেখো, তারপর দেখো এনভায়রনমেন্ট অফ জুট ফাইবার প্রোডাকশন, আমরা পড়াইছিলাম না যে কন্ডিশন, জুট ফাইবার চাষের জন্য কি কি কন্ডিশন দরকার, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কত টেম্পারেচার, পড়াইছিলাম এগুলা। রিকোয়ারমেন্ট অফ জুট কাল্টিভেশন পড়াইছিলাম, সেটা দেখো, এটা পড়াইছি। ফিজিক্যাল প্রপার্টিসটা নেক্সট ক্লাসে পড়াবো। কেমিক্যাল প্রপার্টিস একটু আগেই পড়ালাম, এটাও পড়াই নাই, এটাও নেক্সট ক্লাসে পড়াবো। হেমিসেলুলোজ, প্রপার্টিস অফ হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ কে এটা পড়াইছি, প্রপার্টিস দরকার নেই। কেমিক্যাল কম্পোজিশন পড়াইছি একটু আগে, পড়াইছি না কেমিক্যাল কম্পোজিশন? হ্যালো, জি স্যার। ইফেক্ট অফ লিগনিন, লিগনিন থাকলে কি হয় এটাও বলে দিছি। জি স্যার, আজকে পড়াইছেন স্যার। হ্যাঁ, এই আপগ্রেডিংটা পড়ে না, এটা পড়াবো। হোয়াট ইজ রেটিং, এটা পড়াইছি। রেটিং এর একটু ডেসক্রিপশন নিচে পড়াবো। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জুট ফাইবার অন জিও টেক্সটাইল, এটাও নেক্সট ক্লাসে পড়াবো। মেনশন দা সাম ডিফেক্টস এন্ড देयर কজেস অফ, এটাও লাস্ট ক্লাস পড়াবো। তাহলে দেখো এখানে যতগুলো আছে ম্যাক্সিমাম আমার শীটে পড়াচ্ছি না এখন। জি স্যার, 80% শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এগুলো পড়তে হবে, যদি না পড়ো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো যাই হোক, তো এলো অবস্থা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আপনাদের বিদায় নাও। জি স্যার, ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম।